এবার জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলে মশা দমনের ক্র্যাশ প্রোগ্রামে সিটি কর্পোরেশন। হাঁপানি রোগীদের দরজা জানলা বন্ধ করে ঘরে থাকার পরামর্শ। আমরা সকালবেলা আগে ফগিং করব, তারপর আমরা লার্ভিসাইড করব। 8 তারিখে আমরা এটা শুরু করতে যাচ্ছি। কিডনি রোগ, লিভার রোগ যাদের আছে ওরা এটার থেকে বাসার মধ্যে থাকবে। অ্যাজমাগুলো হচ্ছে যে হাইপার সেন্সিটিভিটি বানানো, ওরা যদি এটার প্রতি অ্যালার্জিক হয়ে থাকে ওই গ্যাসের প্রতি, তখন ওদের মধ্যে অ্যাজমাটা বেড়ে যেতে পারে। রাত মানেই যেন আতঙ্ক, মশার হাত থেকে নেই রেহাই, উৎপাতে রাস্তার দোকান বন্ধ হওয়ার জোগাড়। 5 সেকেন্ড দাঁড়ানো যাবে না, মানে পায়ের নিচে হাজার হাজার মশা একসাথে ধরে রাখে। এত মশা আমি কখনো দেখিনি আর কি। কয়েলও কাজ করে না, মশারিতে অনেক সময় হয় না, তাও এত পরিমাণ মশা হয়। দিনে দুপুরেও মশা কামড়া। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জনগণের সাড়া না পেয়ে ভিন্ন পথে দলটি, মন্তব্য ওবায়দুল কাদেরের। কমনওয়েলথভুক্ত শীর্ষ নারী নেত্রীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাফল্যের সঙ্গে করোনা মোকাবিলার স্বীকৃতি। আছেন নিউজিল্যান্ড ও বার্বাডোজের প্রধানমন্ত্রীও। বিশ্বের যে কোনো শরণার্থী ক্যাম্পে চেয়ে উন্নত ভাষান্তর, বাসযোগ্যতা নিয়ে প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা। দেশি বিদেশি চক্রে নেতিবাচক প্রচার খারিজ। এমপি আসলামের দখল করা নদী জায়গায় এখনো বসেনি সীমানা পিলার। ঢাকার চারপাশে তীর রক্ষায় এগিয়ে চলছে কাজ। দৃশ্যমান আধুনিক ওয়াকওয়ে ও জেটি। মশার রাজত্বে হানা দিতে এবার মহাপরিকল্পনা ফেঁদেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে যেভাবে একই এলাকায় টানা ওষুধ ছেটানোর কর্মসূচি নেওয়া হচ্ছে, তাতে খোদ মেয়রই বলছেন জনস্বাস্থ্যের কিছুটা ঝুঁকি থাকবে। তাই হাঁপানি ও অ্যাজমা রোগীদের ক্র্যাশ প্রোগ্রাম চলাকালীন ঘরের দরজা জানলা বন্ধ রাখতে হবে। 8 মার্চ থেকে ওয়ার্ডগুলোতে এই কর্মসূচি শুরু হবে। দীর্ঘমেয়াদী সুফল পেতে কীটনাশকের পাশাপাশি প্রাকৃতিক শক্তিও কাজে লাগানোর পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। রাশেদ বাপ্পির রিপোর্ট। সারাদিনের কর্মব্যস্ততা শেষে রাত আসে প্রশান্তির বারতা নিয়ে, কিন্তু সাম্প্রতিক সময়ে নগরবাসীর কাছে রাত যেন এক আতঙ্কের নাম। আর এই আতঙ্ক অন্য কিছু নয়, মশার। সাম্প্রতিক এক গবেষণা বলছে, গত বছর এই সময়ের তুলনায় বর্তমান সময়ে মশার ঘনত্ব বেড়েছে অন্তত 4 গুণ। গলা চেঁচিয়ে মশা নিজেই প্রমাণ দিচ্ছে গবেষণাটির সত্যতার। লক্ষ কোটি মশার এই মিছিল রাজধানীর আগারগাঁও এলাকায়। বিকেলের পর থেকেই পঙ্গপালের মতো শুরু হয় মশার ছুটে বেড়ানো। টয়লেটে যাইতে পারি না, মানে মশার যন্ত্রণা। সন্ধ্যার পরে তো আর যাইতেই পারি না, মানে আগে কয়াল ধরায় থুয়ে আসা লাগে। 5 সেকেন্ড দাঁড়ানো যাবে না, মানে পায়ের নিচে হাজার হাজার মশা একসাথে ধরে রাখে। মশা শুধু রক্ত চুষেই ক্ষান্ত নয়, কারো কারো ব্যবসায় নামিয়েছে মন্দা। তো এত মশা আমি কখনো দেখিনি আর কি। একটু সময় কাটাবো, ওই সময়টা পারি না। তবে সব থেকে বেশি বিপত্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ঘিঞ্জি এলাকায় খুপড়ি ঘরের এই মানুষগুলো নেই তেমন কোনো প্রতিরোধ ব্যবস্থা। কয়েলও কাজ করে না, মশারিতে অনেক সময় হয় না, তাও এত পরিমাণ মশা হয়। দিনে দুপুরেও মশা কামড়া। এবার এখানে রাস্তা খারাপ হয়েও কামড়া। অবস্থা যখন এমন শোচনীয়, তখন নগরবাসীকে স্বস্তি দিতে ক্রাশ প্রোগ্রাম নিয়ে মাঠে নামছে ডিএনসিসি। আগামী 8 তারিখে আমরা মিরপুর অঞ্চল 2-তে আমরা এটা শুরু করতে যাচ্ছি প্রথমবারের মতো। যারা হাঁপানি রোগী আছেন বা অ্যাজমা আছেন, আপনারা যে এলাকাতে আমরা যাব, এই এলাকাটা মাইকিং করে দিব, দরজা জানলা বন্ধ রাখতে হবে। এদিকে এ ধরনের পরিকল্পনা নেওয়ার আগে জনস্বাস্থ্যের বিষয়টি মাথায় রাখার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। অন্যদিকে দীর্ঘমেয়াদী সুফল পেতে কীটনাশকের পাশাপাশি প্রাকৃতিক প্রতিরোধ গড়ে তোলার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। যাদের আমরা বলি অ্যাজমা অথবা সিওপিডি, বয়স্কদের যেটা হয়, স্মোকারদের, এটা অন্যান্য কতগুলো শ্বাসযন্ত্রের রোগ আছে, এগুলোও একটু অ্যাফেক্টেড হতে পারে। এছাড়া যাদের ক্রনিক লিভার ডিজিজ বা ক্রনিক কিডনি ডিজিজ যাদের আছে, ওদের মধ্যেও একটু সতর্কতা নেওয়া দরকার আছে। মশামুক্ত নগরী গড়তে টেকসই সমাধান পেতে হলে নগর কর্তৃপক্ষকে আরও বাস্তবসম্মতভাবে অবকাঠামো ও বাস্তবায়ন প্রক্রিয়া অনুসরণ করতে হবে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় মশার উৎপাতে বিপর্যস্ত জনজীবন। এই মুহূর্তে আফতাবনগর এলাকায় আছেন আমাদের রিপোর্টার কামরুজ্জামান মামুন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মামুন। তামিম, মশার জ্বালায় অতিষ্ঠ নগরবাসী। আমরা রয়েছি রাজধানীর আফতাবনগরে একটি মোড়ে।
এবং এখানে এসে আমরা স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি, তারা বলছেন যে গত কয়েক বছরের মধ্যে তারা এত মশার উপস্থিতি দেখেননি। ঘরে বা বাইরে সর্বত্রই তারা আসলে মশার যন্ত্রণায় অস্থির হয়ে রয়েছেন। এখানে এসে আমরা সরেজমিনেও যেমনটা দেখেছি যে এখানে 1 মিনিট বা 2 মিনিট স্থির হয়ে কোথাও দাঁড়িয়ে থাকাটা আসলে দায় হয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে থাকলে কিন্তু মশায় ঘিরে ফেলছে। যারা এখানে ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু দোকানে দিনরাত 24 ঘন্টাতে মশার কয়েল জ্বালিয়ে তারা দোকানদারি করছেন। তারা বলছেন যে সিটি কর্পোরেশন থেকে খুব একটা তৎপরতা তারা এখানে দেখেননি। যারা চা খেতে আসছেন তারাও বসে যে স্থিরভাবে চা খাবেন সেটিও সম্ভব হচ্ছে না তাদের জন্য। তারা এক হাত দিয়ে মশা তাড়াচ্ছেন আর এক হাত দিয়ে চা খাচ্ছেন। দৃশ্যটা এইরকম। জানিয়ে রাখি যে আগামী 8 তারিখ থেকে যে ক্রাশ প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, যে যখন ক্রাশ প্রোগ্রাম চলবে যে এলাকায়, তখন কিন্তু ঘরের দরজা জানালা বন্ধ রাখতে বলা হয়েছে হাঁপানি এবং শ্বাসকষ্টের রোগীদের জন্য। এই বিষয়েও কিন্তু সাধারণ মানুষরা প্রশ্ন তুলছেন। তারা বলছেন একে তো মশার জ্বালায় তারা অস্থির হয়ে রয়েছেন, অতিষ্ঠ হয়ে রয়েছেন, তারপরও ক্রাশ প্রোগ্রামের সময় যদি এই গরমের মধ্যে ঘরের দরজা জানালা বন্ধ রাখা লাগে সেটি আসলে কতটা জনস্বাস্থ্য বান্ধব হবে, এমন প্রশ্ন এমন সংশয় কিন্তু তারা অনেকেই করেছেন। তারা বলছেন যে প্রত্যেক বছরই কিন্তু মশক নিধনে সিটি কর্পোরেশন বিভিন্ন সময়ে এখানে এসে বিভিন্ন কার্যক্রম হাতে নিলেও অনিয়মিতভাবে সেগুলো পরিচালনা করার জন্য কিন্তু এই মশা এখানে নিয়ন্ত্রণে আসেনি। জানিয়ে রাখি যে প্রত্যেক বছরে কিন্তু কোটি কোটি টাকা ব্যয় করা হয় এই মশক নিধন বা লার্ভিসাইডিং এর জন্য। এবছরও চলতি অর্থ বছর কিন্তু উত্তর সিটি কর্পোরেশনে 35 কোটি টাকা এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বরাদ্দ রয়েছে 77 কোটি টাকায়। এই 112 কোটি টাকা বরাদ্দ রয়েছে শুধুমাত্র মশক নিধনের জন্য। তো আসলে প্রত্যেক বছরই কিন্তু এরকম মোটা অঙ্কের টাকা বরাদ্দ থাকে দুই সিটি কর্পোরেশনে মশক নিধনে নগরবাসীকে স্বস্তি দিতে, কিন্তু নগরবাসীর স্বস্তিও মেলেনি এবং মশার উৎপাত থেকে নগরবাসীও কিন্তু রেহাই পাননি। তামিম। রাজধানীর আফতাবনগর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়েই বিএনপি এখন ভিন্ন পথ বেছে নিয়েছে। সকালে রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এক যৌথ সভায় বক্তব্য রাখেন তিনি। ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপির কর্মসূচি ইতিহাস বিকৃতির আস্ফালন, যা জাতিকে হতাশ করেছে। 7 মার্চের কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথ সভা করে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্যরা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি তার বক্তব্যে বলেন, দেশ যখন সমৃদ্ধির পথে তখন একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশে বিদেশে অপতৎপরতা চালাচ্ছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী নিয়ে বিএনপি গৃহীত কর্মসূচি এবং কর্মসূচির নামে ইতিহাস বিকৃতির নির্লজ্জ আস্ফালন জাতিকে গভীরভাবে হতাশ করেছে। সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে আঘাত করে তারা স্বাধীনতার আদর্শ বাস্তবায়িত করতে চায়। ওবায়দুল কাদের বলেন, জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি এখন ভিন্ন পথে হাঁটছে। আজকে বিএনপি চক্রান্তের পথেই তারা বেছে নিয়েছে, কারণ তারা নির্বাচন করতে গেলে জনগণ ভোট দেয় না, জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। আন্দোলন করতে গেলে জনগণ সাড়া দেয় না। জনসমর্থনে দীর্ঘস্থায়ী ভাটা সৃষ্টি হওয়া তারা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। 7 মার্চের ঐতিহাসিক ভাষণকে নিষিদ্ধ করে এখন বিএনপি 7 মার্চের কর্মসূচি পালন করছে, যা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয় বলেও মন্তব্য করেন তিনি। 7 মার্চ পালন করছে, আবার আরেক দিকে বলছে একটি ভাষণ স্বাধীনতা এনে দেন। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। কমনওয়েলথভুক্ত দেশগুলোর জন্য অনুপ্রেরণাদায়ী নারী নেতাদের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। সাফল্যের সঙ্গে করোনা ভাইরাস মহামারী মোকাবিলার স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন এবং বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া মতলির নামও উঠে এসেছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কমনওয়েলথের বিশেষ ঘোষণায় এই 3 নারী প্রধানমন্ত্রীকে তাদের সাফল্যের স্বীকৃতি দেওয়া হয়েছে। শুক্রবার যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনের এক বিবৃতিতে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসিকে উদ্ধৃত করে এই তথ্য জানানো হয়। এ সময় 3 সরকার প্রধানের ভূয়সী প্রশংসা করেন কমনওয়েলথ মহাসচিব। ভাষান্তর বসবাসের উপযোগী নয়, আন্তর্জাতিক মহলে ওঠা এমন প্রশ্ন দেশি বিদেশি কিছু চক্রের নেতিবাচক প্রচার।
বরং ভাষাঞ্চর বিশ্বের যে কোনো শরণার্থী ক্যাম্পের চেয়ে অনেক উন্নত এবং বাসযোগ্য। এমন তথ্য উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের গবেষণায়। আতিকুর রহমান তমালের রিপোর্ট। নিজ দেশ থাকার পরও দেশহীন এক জাতিগোষ্ঠী রোহিঙ্গা। মিয়ানমারের সামরিক জান্তার তাড়া খাওয়া এই মানুষেরা আশ্রয় নেয় কক্সবাজারের ক্যাম্পগুলোতে। মানবিক বাংলাদেশ শুধু আশ্রয় দিয়েই দায় সারেনি, বরং রোহিঙ্গাদের জন্য ভাষাঞ্চরে তৈরি করেছে অস্থায়ী শহর। এরই মধ্যে সেখানে স্বেচ্ছায় অনেকে বসবাসও শুরু করেছেন। কিন্তু নানা মহলে বারবার প্রশ্ন তোলা হয়েছে ভাষাঞ্চরের বাসযোগ্যতা নিয়ে। এই প্রশ্ন সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগ গবেষণা শুরু করে। গবেষণার ফল জানাতে আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, ভাষাঞ্চর বসবাসের সব সূচকে এগিয়ে আছে। There is a huge information gap among the people of Bangladesh even, and also people in the world. Unfortunately, a number of myths, misconceptions and exaggeration of negative propaganda were there about the Bhasanchar in terms of its sustainability to accommodate these Rohingyas. শুধু তাই নয়, ভৌগোলিকভাবেও এই চর টেকসই। কক্সবাজারে আনঅর্গানাইজড যে লিভিং কন্ডিশন সে তুলনায় অনেক ভালো। মৌলিক চাহিদার সবগুলোই পূরণ করা হয়েছে ভাষাঞ্চরে। তবে শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে আরও কাজ করা উচিত বলে মত দেন বক্তারা। Now we see that military is again back, so we do not know the destiny of the Rohingya repatriation in the Rakhine state in Myanmar. We need to press Myanmar to take these people back and focus on repatriation. ঘনবসতিপূর্ণ একটি দেশ বাংলাদেশ, সেখানে রোহিঙ্গারা অবশ্যই বাড়তি চাপ। শুধু তাই নয়, রোহিঙ্গাদের কারণে মাদক ও মানব পাচার সহ অপরাধ প্রবণতা বাড়ার শঙ্কাও রয়েছে। তাই তাদের নিজ দেশে ফেরত পাঠাতেই হবে। এজন্য মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানান তারা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দৃশ্যমান হয়ে উঠেছে ঢাকার চারপাশের নদী তীর রক্ষার কাজ। মাথা তুলে দাঁড়িয়েছে 3000 স্থায়ী সীমানা পিলার, 3.5 কিলোমিটার আধুনিক ওয়াকওয়ে ও জেটি সহ নদী তীর রক্ষার অসংখ্য স্থাপনা। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর মধ্যে হওয়ায় চাইলেও কেউ মানহীন কাজ করতে পারবে না। তবে এত কিছু এগোলেও তীর রক্ষায় এমপি আসলামের দখল করা জায়গায় এখনও সীমানা পিলার বসায়নি বিআইডব্লিউটিএ। মোহাম্মদ শাহিনের ছবিতে রিপোর্ট মাহমুদ রাকিবের। সকালে উচ্ছেদ আর বিকেলে দখল, এমন চোর পুলিশ খেলা বন্ধ করতে তুরাগ নদের মোহাম্মদপুরের ঢাকা উদ্যান প্রান্তে করা হয়েছে ওয়াকওয়ে। নিচে 60 ফুট গভীর পিলার আর উপরে 8 ফুট প্রস্থের হাঁটার পথ। দুই পাশে থাকছে উঁচু রেলিং। মোট 52 কিলোমিটারের মধ্যে এখন দৃশ্যমান এমন প্রায় 3.5 কিলোমিটার ওয়াকওয়ে। এ মাসেই শুরু হবে আরও 24 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের কাজ। এছাড়া 7,500 স্থায়ী সীমানা পিলারের মধ্যে বসানো হয়েছে 3,500-এরও বেশি। সব মিলিয়ে ঢাকার চারপাশের নদীতীর রক্ষার কাজ এখন অনেকটাই মাথা তুলে দাঁড়িয়েছে। পণ্য ওঠানামার জন্য এগিয়ে চলছে 6টি আধুনিক জেটি নির্মাণের কাজও। শেষ হয়েছে 1 কিলোমিটার কিওয়াল বা খাড়াপার নির্মাণের কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, কাজের মান রক্ষায় তারা সচেতন। এই 60 ফিট নিচে থেকে পাইল করে করার কারণে এই ওয়াকওয়ের কোনো ক্ষতি বা কোনো বাধা সৃষ্টি হবে না। আগামী 100 বছরেও এই ওয়াকওয়ের কোনো ক্ষতি সাধন হবে না। আমাদের এপিএর যে টার্গেট, সে টার্গেট এই জুনের মধ্যে 3000 দৃশ্যমান সীমানা পিলার করতে হবে, যেটা ইতিমধ্যে হয়ে গেছে। এদিকে তীর রক্ষার কাজ এগোলেও এখনও সীমানা পিলার বসেনি এমপি আসলামের মালিকানাধীন বসিলার পাওয়ার প্ল্যান্টের অবৈধ অংশে। আমরা কিন্তু সীমানা নির্ধারণ করে ফেলেছি যে এটা আমাদের জায়গা, এবং যারা এটা দখলে নিয়েছিল তারা কিন্তু কোর্টে গেছে। মহামান্য আদালত কিন্তু তাদের সেই আবেদনটাকে খারিজ করে দিয়েছে। 2022-এর জুনের মধ্যে তীর রক্ষার কাজ শেষ হবার কথা থাকলেও তার মেয়াদ আরও 1 বছর বাড়ানো হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এই প্রকল্পের মাধ্যমে হয়তো স্থায়ীভাবে ঢাকার চারপাশের নদী দখলমুক্ত থাকবে। তবে তারা বলছেন, এই নদীর পানি যদি পুরোপুরি দূষণমুক্ত করা না যায়, তাহলে এই প্রকল্পের কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিতই থাকবেন এই নগরবাসী। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। রাজধানী বনানীতে ক্রিকেট ব্যাট হাতে মুখোমুখি এমপি মাশরাফি ও উত্তর সিটি মেয়র আতিকুল। দেশব্যাপী মাঠ উদ্ধারের বার্তা দেয় উদ্দেশ্য। দ্রুতগতির বাহন হিসেবে সবসময়ই জনপ্রিয়তার তুঙ্গে মোটরসাইকেল। শখ মেটাতে আর নতুনত্বের স্বাদ পেতে অনেকেই আগ্রহী পুরানো বাইকের হাটে। এতে কম টাকায় সহজেই বিভিন্ন ব্র্যান্ড পাল্টাতে পারেন ক্রেতা বিক্রেতা উভয়ই। পুরানো এই বাইকের দাম ওঠে 4 লাখ টাকা পর্যন্ত। কাজল আব্দুল্লাহ রিপোর্ট।
দেশে গতিসীমা বৃদ্ধির পাশাপাশি নতুনত্ব আসছে মোটরবাইক শিল্পে। এর ওপর রয়েছে আমদানি করা বিভিন্ন ব্র্যান্ডের আকর্ষণীয় নানা মডেলের এসব হালকা যান। প্রয়োজন থাকলেও বর্তমানে তরুণ প্রজন্মের কাছে শখের পাশাপাশি পরিণত হয়েছে নিত্য ফ্যাশনে। চাহিদা পূরণে এমন ক্রেতারা নতুন বাইকের শোরুমে যেমন ভিড় করেন, তেমনি সাধ্য না থাকলে অনেকেই যান পুরনো বাইক হাটে। রাজধানীর বিভিন্ন এলাকা বা শোরুমেও বিক্রি করা হয় বিভিন্ন ব্র্যান্ডের এসব পুরনো বাইক। দেখতেছি ভালোই, কিন্তু এখন দামের ব্যাপারটা দেখতে শুনে কিনতে হবে, যেহেতু সেকেন্ড হ্যান্ড। মোটামুটি ভালো কন্ডিশনে, একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাওয়া যায়, এই জন্য আর কি এখান থেকে নেওয়া। বাইকটা দেখার পরে আমার কাছে ভালো মনে হলো, এই জন্য আর কি আমি এটা আর কি কিনে নিয়েছি। শুধু নতুন ক্রেতা নন, কেউ আসেন পুরনো বাইক পরিবর্তনেও, নিজেরটা বিক্রি করে নিয়ে যান অন্য ব্র্যান্ডের। এখানে বিভিন্ন ধরনের বাইকই আসে, কম প্রাইস থেকে হাই প্রাইসে আমরা এক্সচেঞ্জ করতে পারি, এক্সচেঞ্জ করে অন্যটা নিতে পারি, এই জন্যই আসা আর কি। এখন রোডমাস্টার ইউজ করি, তারপরে নিব অ্যাবজেট। এটা তো অনেকদিন ইউজ করলাম, মানে আপডেট কিছু চাচ্ছে। এক্ষেত্রে বাইক হাট কর্তৃপক্ষ জানান, ক্রেতার স্বার্থ অক্ষুণ্ণ রাখতে পণ্যের গুণগত মান ও বিক্রেতার সব ধরনের তথ্য যাচাই করা হয় বিক্রির আগেই। এখানে সহজে একটা বাইক কিনতে পারেন, যে ঝামেলা মুক্ত, বর্ডার ক্রস থাকবে না, বর্ডার ক্রস গাড়ি এখানে উঠানো হয় না, এবং চোরাইকৃত গাড়ি এখানে উঠাতে পারবেন না, সেটা আমরা শিওর করি যে গাড়ি এখানে বিক্রির আগেই আমরা আগে চেক করে নিই। চেক করে দেওয়ার পরে কাগজ দেওয়া, চেক করার পরে রেজিস্ট্রেশনের পরে বাইক হাটে উঠানো হয়। পুরনো মোটর বাইকের এসব হাটে 90 দশকের 50 সিসি থেকে শুরু করে অত্যাধুনিক 150 সিসির বিভিন্ন ব্র্যান্ডের বাইক বিক্রি হয় 4 লাখ টাকা পর্যন্ত। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ভ্যাকসিন নেওয়া নাগরিকদের পাশাপাশি করোনা নেগেটিভ সনদ সহ পর্যটকদের জন্য মে থেকে পর্যটন স্পটগুলো খুলে দেওয়ার কথা ভাবছে পর্তুগাল। শিগগিরই বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিয়েছে ইউরোপিয়ান কমিশন। লিসবন থেকে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারিকুল হাসান আশিক। আমাদের দর্শকরা নিশ্চয়ই জানেন যে পর্তুগালে বাংলাদেশি যারা বসবাস করছেন তারা কোনো না কোনোভাবে পর্যটন সংশ্লিষ্ট খাতের সাথে যে জায়গাগুলি রয়েছে সেগুলোর উপরে নির্ভরশীল। তো তাদের জন্য একটি আশার খবর দিয়েছেন পর্তুগালের পর্যটন সচিব রিতা মার্কেস। তিনি যেটি জানিয়েছেন যে মেয়ের শুরু থেকে কিন্তু পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে পর্তুগাল। সেক্ষেত্রে হ্যাঁ, বিধিনিষেধ নিশ্চয়ই কিছু থাকছে, তবে সেটি নিশ্চয়ই আশার খবর বাংলাদেশি সহ এখানে পর্তুগাল ভ্রমণে যারা আগ্রহী রয়েছেন তাদের সবার জন্যই। তবে যে বিষয়গুলিকে মাথায় রেখে এই সিদ্ধান্তের দিকে যাচ্ছে পর্তুগাল, সেটি হচ্ছে যে যারা ভ্যাকসিনের 2টি ডোজই এরই মধ্যে সম্পন্ন করেছেন তাদের জন্য এই সুযোগটি থাকছে। সেই সঙ্গে যারা এর মধ্যে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসবেন সেই বিষয়টি তো এখনও চলমান রয়েছে। তবে দীর্ঘদিন যাবৎ আমরা দেখছি যে এখন যে অপ্রয়োজনীয় ভ্রমণ সেটি এখনও বিশ্বের বিভিন্ন জায়গায় অনুৎসাহিত করা হচ্ছে। সেই বিষয়গুলিকে মাথায় রেখে কিন্তু যেহেতু পর্তুগাল পর্যটন নির্ভর একটি দেশ, মে থেকে এই খাতটিকে আবার চাঙ্গা করার জন্য কিন্তু পর্তুগালের প্রশাসন এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। তো নিঃসন্দেহে বলা যায় যে এই কার্যক্রমটি যখন গতি পাবে, ঠিক একই সঙ্গে অভিবাসন সংক্রান্ত যে বিষয়গুলি এখনও স্থবিরতার মধ্যে রয়েছে, অর্থাৎ ভিসা কার্যক্রম থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় কিন্তু গতি পাবে। তো এই বিষয়গুলিকে সামনে রেখে কিন্তু আশায় যে বুক বাঁধতে শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এরই মধ্যে অনেকেই যারা বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন গত 1 বছর ধরে লকডাউন সহ নানা বিধিনিষেধের কারণে, তো তারা কিন্তু এর মধ্যে আশায় বুক বাঁধতে শুরু করেছেন। এবং সামনের দিনগুলিতে শুধু পর্তুগাল নয়, গোটা ইউরোপের করোনা পরিস্থিতি এইসব কার্যক্রমের মধ্যে দিয়ে স্বাভাবিক হবে, এমনটাই আশা করছে সবাই। তো তামিম, এই ছিল আসলে পর্তুগালের সামনে মেকে ঘিরে পর্যটন খুলে দেওয়ার সবশেষ খবর। পর্তুগালের লিসবন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তারিকুল হাসান আশিক। রাজধানী বনানীতে ক্রিকেট ব্যাট হাতে মুখোমুখি এমপি মাশরাফি বিন মুর্তজা ও উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। শহীদ জায়ান চৌধুরী মাঠের উদ্বোধন উপলক্ষে মাঠে গড়ায় ডিএনসিসি একাদশ বনাম সংসদ সদস্য একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ। দেশব্যাপী মাঠ উদ্ধারের বার্তা দেওয়ার উদ্দেশ্যেই এই আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। জনসংখ্যার হিসেবে যেখানে ঢাকায় থাকার কথা প্রায় 1300 খেলার মাঠ, সেখানে 2 সিটি কর্পোরেশনে মাঠ আছে মাত্র 235টি, অর্থাৎ মাঠের ঘাটতি রয়েছে প্রায় 1100টি। এছাড়া যে কয়েকটা মাঠ রয়েছে তাও দখল করে কোথাও কাঁচা বাজার, কোথাও পার্কিং, আবার কোথাও বাণিজ্যিক স্থাপনা করেছেন প্রভাবশালীরা। এ বাস্তবতায় সম্প্রতি দখল হওয়া মাঠ উদ্ধার করে খেলার উপযোগী করার উদ্যোগ নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এর ধারাবাহিকতায় শনিবার বনানী 1 নম্বর সড়কের আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন শহীদ জায়ান চৌধুরী খেলার মাঠ উদ্বোধন করা হয়। এ সময় খেলাধুলা নিয়ে সচেতনতা বাড়াতে এক প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেন সংসদ সদস্য একাদশ ও ডিএনসিসি একাদশ।
সংসদ সদস্য একাদশের হয়ে ম্যাচে অংশ নেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা, আরও ছিলেন নিক্সন চৌধুরী, নহিম রাজ্জাক সহ তরুণ এমপিরা। এছাড়া ডিএনসিসি একাদশের হয়ে মাঠে নামেন উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। এ সময় মেয়র আতিক বলেন, প্রতিটি ওয়ার্ডে মাঠ ও পার্ক করা হচ্ছে, যা সবার জন্য উন্মুক্ত থাকবে। যাকে আমরা টেন্ডার দিব তার কিন্তু মাঠ সম্বন্ধে, মেনটেনেন্স সম্বন্ধে, খেলার সম্বন্ধে তাদের কিন্তু সেই এক্সপিরিয়েন্স থাকতে হবে। আমরা যে কেউ আসলে তাকে কিন্তু মাঠটা আমরা হ্যান্ড ওভার করবো না। এটা শুধু খেলোয়াড় হওয়ার জন্য যে তা না, বাচ্চাদের বিভিন্ন মানে অনৈতিক কর্মকাণ্ড থেকেও এরকম মাঠ থাকলে তারা যদি খেলাধুলা করে তারা দূরে থাকবে এবং তাদের মানসিক বিকাশের জন্য এর থেকে ভালো উদ্যোগ আর কিছু হতে পারে না। সংসদ সদস্য একাদশের হয়ে খেলার মাধ্যমে দেশব্যাপী মাঠ উদ্ধারের বার্তা দেয়াই মূল উদ্দেশ্য বলে জানান চিফ হুইপ লিটন চৌধুরী। খেলাধুলার মাধ্যমেই আমরা চাই যে এই দেশ সন্ত্রাসমুক্ত, নেশামুক্ত হবে, এটাই আমাদের মেসেজ। উত্তর সিটি কর্পোরেশনের অধীনে এমন 23টি ও দক্ষিণ সিটির অধীনে এমন 31টি মাঠ ও পার্ক উদ্ধার করে এখন আধুনিকায়ন ও উন্মুক্ত করার কাজ চলছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। এবার জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলে মশা দমনের ক্র্যাশ প্রোগ্রামে সিটি কর্পোরেশন। হাঁপানি রোগীদের দরজা জানালা বন্ধ করে ঘরে থাকার পরামর্শ মেয়রের। এবং বিশ্বের যে কোনো শরণার্থী ক্যাম্পের চেয়ে উন্নত ভাষাঞ্চল, বাসযোগ্যতা নিয়ে প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা, দেশি বিদেশি চক্রের নেতিবাচক প্রচার খারিজ। এ ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়ের।